অন্য অনেকের মতো শ্রীলঙ্কা হংকং ম্যাচের দিকে আমিও চেয়েছিলাম ডেফিনেটলি। অনেকে অনেক হিসাব নিকাশ করছে, সবার অঙ্ক মেলে, বাট কারো অঙ্কই মেলে না, এরকম একটা অবস্থা। এবং সব বৈশ্বিক টুর্নামেন্টের সময় বাংলাদেশকে নিয়ে এই হিসাব মেলানো বা অঙ্ক মেলানোর কাজটা আমাদের করতেই হচ্ছে সব সময়, এবারও ব্যতিক্রম নয়। এবং যেই কারণে শ্রীলঙ্কা হংকংয়ের দিকে আমরা মানে ম্যাচটার দিকে আমরা চেয়েছিলাম, সেই লক্ষ্যটা পূর্ণ হয়নি, যদিও খুব কাছাকাছি হংকং চলে গিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কাকে প্রায় ধরে ফেলেছিল। সেটার হিসাব আলাদা, বা সেটা নিয়ে পরে কথা বলা যাবে। বাট এই ম্যাচটা হংকং হেরে যাওয়ার ফলে দুটো জিনিস হলো। একটা হচ্ছে হংকং টুর্নামেন্ট থেকে বাদ, বিকজ আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবার সাথেই হংকং হেরেছে খুবই অনুমিতভাবে। কিন্তু সমস্যাটা গিয়ে লাগলো আরেকটা জায়গায়। শ্রীলঙ্কা একটা পা দিয়েই রেখেছে সেই সুপার ফোরের দিকে। ভাগ্যটা ঝুলে আছে আগামীকাল পর্যন্ত অ্যাট লিস্ট, যদি না বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে। ইয়েস, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সবাই জানি বাংলাদেশ বনাম আফগানিস্তান, কে জিতবে। অনেকেই বাংলাদেশকে গোনার বাইরেই ধরছেন বা হিসাবের বাইরেই ধরছেন। বাট অ্যাজ এ বাংলাদেশি ফ্যান, মানে ক্রিকেট বিশ্লেষণের একটা পাশ সরিয়ে রাখলেও মনের ভেতরটা বাংলাদেশ বাংলাদেশ করতেই থাকে সব সময়। সো ওই হিসাবটা করলে বাংলাদেশের জন্য একটু বিশ্বাস রাখতে হয়। এই বিশ্বাসটা বাংলাদেশ দল নিজেদের ওপরে রাখতে পারবে কিনা এই ম্যাচটাতে মহা গুরুত্বপূর্ণ, এবং অলমোস্ট নকআউট ম্যাচ সুপার ফোরে যাওয়ার জন্য। সেইটা নিয়েই কথা বলতে চাই ওয়ার্ড পিচে। বাট তার আগে, মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলের 500 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, এবং এই 500 সাবস্ক্রিপশন করে যারা সাথে আছেন ওয়ার্ড পিচের এবং আমার সাথে আছেন, ক্রিকেটের সাথে আছেন বেসিক্যালি, সবাইকে অবশ্যই মন থেকে ধন্যবাদ জানাতে চাই। এবং এই পথ চলাটা আরো সামনে চলতে থাকবে এই আশা করি আপনাদের কাছ থেকে। সো চটজলদি জেনে নেই যে এই যে খানিকটা আনন্দ সাবস্ক্রাইবারের, তার সাথে বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে জিতে এই আনন্দটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারবে কিনা, সেটা নিয়ে মূলত আলোচনা করবো আজকে ওয়ার্ড দ্য পিচে। ইয়েস, ইন্ট্রো ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে আমি জানি, বাট কালকে এই ম্যাচের দৈর্ঘ্যটা আমাদের কাছে অনেক লম্বা মনে হবে ডেফিনেটলি। এবং বাংলাদেশ চাইলে, ওই যে বলছিলাম যে বাংলাদেশ যদি বিশ্বাসটা রাখতে পারে, দেখুন একটা ক্রিকেট ম্যাচ জিততে আপনাকে কৌশলের পাশাপাশি, বা আমরা যেটাকে ইংরেজিতে বলি স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির পাশাপাশি বিশ্বাসটা রাখা খুব বেশি প্রয়োজন। কেন বিশ্বাসের কথাটা আনছি, বিকজ গত ম্যাচটাতে শ্রীলঙ্কার সাথে আমরা দেখছিলাম যে হাফ দ্য ওয়েতে যাওয়ার সময় ম্যাচটা বাংলাদেশের সব প্লেয়ারের, প্রায় সব প্লেয়ারের শোল্ডারটা ডাউন হয়ে গিয়েছিল। এবং তাদেরকে দেখে মনে হচ্ছিল যে অনেকটা জোর করে তারা ম্যাচের বাকি অংশটুকু খেলছেন। এবং একদমই মনে হচ্ছিল না যে এখান থেকেও তারা কামব্যাক করে যে জিততে পারে, এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল। আজকে আপনি যদি হংকংয়ের ম্যাচটা দেখেন, এই শ্রীলঙ্কার বিপক্ষে, যদিও মাঠটা ভিন্ন, ওই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা হয়েছিল আবুধাবিতে, শ্রীলঙ্কা এবার দুবাইতে খেলেছে, যেখানে মোটামুটি কিন্তু রান হয়। শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, 150 রান করে ফেলে হংকং, হুইচ ইজ নট আ পিস অফ কেক ম্যান। কারণ আমাদের সাথে হংকং 140 টার্গেট দিয়েছিল, তার চেয়ে 10 বেশি টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে। সো তাদের ক্রিকেটের জন্য এটা একটা উন্নতি ডেফিনেটলি। বাট আপনি যদি এই উন্নতিটাকেও ছোট করে দেখতে চান, বা মানে দেখতেই না চান, আপনাকে অবশ্যই সাধুবাদ দিতে হবে যেভাবে শ্রীলঙ্কার মিডল অর্ডারকে হংকং বোলাররা চেপে ধরেছিলেন। ইয়েস, আমি কেন এই মিডল অর্ডারটাতে জোর দিয়ে বলছি, কারণ আমাদের সিচুয়েশনও কিন্তু অনেকটা একই রকম ছিল। আমি শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচের আগে যেই প্রি ম্যাচ ভিডিওটা করেছিলাম, সেখানেও কিন্তু বলেছিলাম ভাই, এই যে শ্রীলঙ্কার মিডল অর্ডার, আমি যদি কামিল মিশারাকে 3 নম্বরে রেখেও মিডল অর্ডারের দিকে আসি, সেখানে পারেরা, আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, এই যে বাঁহাতিদের লম্বা একটা বহর, এই বহরটাকে আপনি আউট করতে গেলে ডেফিনেটলি আপনার বোলিং লাইন আপে অবশ্যই শক্তিশালী একজন অফ স্পিনার লাগবেই, যিনি কিনা অ্যারাউন্ড দ্য উইকেটে এসে অথবা ওভার দ্য উইকেটে এসে গুড লেন্থে কিছু বল করবেন। এবং লেন্থ ম্যানেজমেন্ট নিয়ে বারবার কিন্তু এক এক ব্যাটারকে এক একটা সিচুয়েশনের মধ্যে ফেলবেন। ইয়াস, আপনারা বলতে পারেন যে শাক মাহিদিকে তো আমরা অবশ্যই পেয়েছিলাম ওই ম্যাচটাতে, বাট তিনিও খুব বেশি কিছু করতে পারেননি। হ্যাঁ, উইকেট নিয়েছেন তিনিও, বাট একটু লেট হয়ে গেছে। বাট স্টিল তিনি কিন্তু উইকেটে ছিলেন ডেফিনেটলি। এই যে একটা জায়গা, যে এই লম্বা মিডল অর্ডারটাকে, বাঁহাতি মিডল অর্ডারটাকে সামলানোর জন্য আপনাকে, যেহেতু আপনি শেখ মাহিদির কাছ থেকে ওইরকম ফুল সাপোর্টটা অ্যাজ অ্যান অফ স্পিনার পাবেন না,
আপনাকে ডেফিনেটলি স্কোয়াডে আরেকটা বোলিং অপশনটা রাখতে হবে। শামীম পাটোয়ারি আছেন, বাট ভাই তিনি একদম পার্ট টাইমারের চেয়েও পার্ট টাইম। সো আপনি কিন্তু এক্ষেত্রে সেই সাইফ হাসানের ইনক্লুশনটা ডেফিনেটলি মিস করে গেছেন নিশ্চিত অর্থেই। এখন তার পাশাপাশি আপনি তাসকিন আহমেদকেও বাদ দিয়েছেন, যিনি কিনা বাঁহাতিদের বিপক্ষে উইকেট অনেকগুলো না পেলেও তিনি কিন্তু বাঁহাতিদেরকে বেশ স্ট্রাগল দেন ডেফিনেটলি। আপনি হংকংয়ের সাথে ম্যাচের পরে তাকে ড্রপ করেছেন, যিনি কিনা বাংলাদেশের এই পেস সেটআপের মধ্যে লিডার বলা চলে মুস্তাফিজের পাশাপাশি। সো আপনি তাকে বসিয়ে রেখেছেন, তাকে বসিয়ে সেখানে শরীফুলকে ইন করিয়েছেন। ট্যাকটিক্যাল ডিসিশন ছিল ডেফিনেটলি, কারণ শরীফুলও কিন্তু এই শ্রীলঙ্কান ব্যাটারদের ক্ষেত্রে এজটা পান, বাট আপনার দিনের শেষে ডেফিনেটলি আপনার বেস্ট অফ দ্য বেস্ট বোলারকে লাগবে এরকম বড় ম্যাচে। সেখানে তাসকিনকে আমরা কিন্তু বেশ ভালো মতো মিস করেছি। বাট অনেক কিছু মনে হতে পারে যে যারা বাইরে ছিল তারা থাকলে হয়তো ম্যাচ অন্যরকম হতে পারতো, ব্লা ব্লা, এরকম অনেক সমীকরণ আসতে পারে বা অনেক অনেক কথাও হতে পারে। কিন্তু কালকের ম্যাচটাতে আমি ডেফিনেটলি এই দুই জায়গাতে একটা পরিবর্তন দেখতে চাইবই। তাসকিন সবার প্রথমে, রহমানুল্লাহ গুরবাজ থেকে শুরু করে তিনি সাদিকুল্লাহ আতাল সবাইকে যেভাবে গোল খাওয়ান, বিশেষ করে বাঁহাতিদের এগেনস্টে তার যে সুইংিং আউট করা যে বোলিংগুলো অর্থাৎ আউট সুইঙ্গার ডেলিভারিগুলো, এবং মানে বলা যায় যে ব্যাটার ডিসিভড করা যে বোলিংটা দরকার তার কাছ থেকে কালকে, অর্থাৎ মানে আজকে যতক্ষণ ভিডিওটা পোস্ট করছি তার কাছ থেকে এই বোলিংটা অবশ্যই লাগবে। আরেকটা চেঞ্জ খুব বেশি, আপনারা হয়তো মনে করছেন আমি রিশাদকে বসিয়ে নাসুমকে খেলানোর কথা বলবো। দেখুন, নাসুমকে খেলানোর জন্য আরও জাস্টিফিকেশন ডেফিনেটলি আছে। শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারটা যেরকম ছিল হচ্ছে বাঁহাতি প্যাক্ট, আফগান ব্যাটিং অর্ডারটা মিডল অর্ডারে কিন্তু ঠিক তার উল্টো ভাই। আপনি যদি আতালের কথা ধরেন বা তাকে বাদ দেন, এই লেফটিকে বাদ দিলে কিন্তু বাকি যেই ব্যাটাররা আছেন সবাই কিন্তু ডানহাতি, এবং মিডল অর্ডারটা আরো বেশি ডানহাতি এই আফগান লাইন আপে। আপনি গুরবাজ কিংবা জাদরানের পরে যদি যান, সেখানে মোহাম্মদ নবী আছেন, তার পাশাপাশি বাকি যারা আছেন সবাই কিন্তু ভাই, ইভেন আপনি কারিম জানাতকে নামান বা যে কাউকেই নামান সেখানে সবাই কিন্তু ডানহাতি। সো এই ডানহাতিদের এগেনস্টে আপনি চোখ বন্ধ করে ডেফিনেটলি আপনার দলের সেরা বাঁহাতি অর্থোডক্স স্পিনারকে ডেফিনেটলি লাইন আপটাতে চাপেন। এখন তো আপনি কি রিশাদকে বাদ দেবেন? রিশাদ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একবারই মুখোমুখি হয়েছে, সেটা 2024 গত টি-20 বিশ্বকাপে যেই ম্যাচটা বাংলাদেশ হেরেছিল, কিন্তু রিশাদ তিনটা উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট বের করে দিয়েছিলেন জাদরান এবং মোহাম্মদ নবী সহ সেটা। সো তাকে কেন নয়, এবং তিনি কিন্তু আতালকেও আউট করেছেন ডেফিনেটলি। সো তাকে অবশ্যই আমি রিশাদকে জাস্ট 1 ওভার 18 রান দিয়েছে দেখে তাকে পরের ম্যাচেই বাদ দিয়ে দেবো, এমনটা ভাবনা থেকে আমাদেরকে খানিকটা বের হয়ে আসতে হবে। এমন অনেক বোলার আছেন, স্পেশালি লেগ স্পিনাররা আছেন, যারা কিনা প্রথম ওভারে মার খাওয়ার পরে দ্বিতীয় ওভারে এসে কিন্তু ভালো কামব্যাক করে, এবং দিন শেষে 4 ওভারে 36 রান কনসিড করলে আপনাকে একটা উইকেট অ্যাটলিস্ট এনে দিতে পারে। সো রিশাদের উপরে সেই ভরসাটা আমরা কেন রাখবো না? সো সবকিছু মিলিয়ে আমি ডেফিনেটলি চাইবো রিশাদকে অ্যাটলিস্ট এই ম্যাচে বলির পাঠাটা না বানাতে, বিকজ রিশাদের লেগ স্পিনটাও দরকার। অবশ্যই আফগান ব্যাটাররা নেটে রাশিদ খানকে খেলেন, নূর আহমেদকে খেলেন, ডেফিনেটলি একটা এজ পাবেন, বাট স্টিল নেটে খেলা এক জিনিস এবং সেই কম্পিটিটিভ ক্রিকেটে খেলা কিন্তু আরেক জিনিস, যেখানে রিশাদ আপনি যদি আফগানিস্তানের বিপক্ষে ধরেন 8-এর মতো তার একটা ইকোনমি রেট, স্ট্রাইক রেটটা তার কিন্তু ভালো, 15 বা 16 বল পরপর তিনি উইকেট এনে দিতে পারেন, এবং যেই একটা ম্যাচ তিনি খেলেছেন সেই একটা ম্যাচে তিনি 3টা উইকেট নিয়েছিলেন, আমি একটু আগেই বললাম কিংসটাউনের সেই ম্যাচে। সো ওয়াই নট প্লেইং রিশাদ? এবং ডানহাতি ব্যাটারদের বিপক্ষে লেগ স্পিনাররাও কিন্তু এজটা পান, বাঁহাতি অর্থোডক্স স্পিনাররাও কিন্তু এজটা পান। হ্যাঁ, আমাদের সাকিব আল হাসান নেই, বিশ্বসেরা তিনি থাকলে আমাদেরকে চিন্তাই করতে হতো না। এখন প্রশ্নটা চলে আসে, যদি আপনি রিশাদকেও খেলান, নাসুমকেও খেলান, সেখানে ইন করেন, পরিবর্তনটা আর কোথায় দেখতে পাচ্ছেন? অনেক পরিবর্তনের কথা বলে ফেলছি, এটা অনেকে প্যানিক অ্যাটাক ধরতে পারেন, বাট ভাই মানে প্যানিক বাটনেও কিন্তু আমাদের ছাপ দিতে হবে আলটিমেটলি, বিকজ কালকের ম্যাচটা হারলে আফগানিস্তানের সাথে আলটিমেটলি আমরা কিন্তু এশিয়া কাপ থেকেই বাদ পড়ে যাব, বিকজ শ্রীলঙ্কা আফগানিস্তানের দুটোরই কিন্তু 2টো করে ম্যাচ জয় হয়ে যাবে এবং বাংলাদেশের আর কোনো ম্যাচ বাকি থাকবে না। সো ওই প্যানিক বাটনেও চাপ দিতে হবে, প্লাস এট দ্য সেম টাইম যে বিলিফ বাটনটা আছে তার পাশাপাশি সেই বাটনেও চাপ দিতে হবে। একাদশটাতে আমি খালি একটাই চেঞ্জ দেখতে চাই, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের জায়গায় অ্যাটলিস্ট সাইফ হাসানকে দলে নেওয়া। আমরা সবসময় বলি যে কি জানি মিডল অর্ডারে তাওহিদ হৃদয় বলতে কোনো ব্যাটার নেই ভাই, ইটস টি-20 ক্রিকেট। আপনি ব্যাটিং করার মতো কতটুকু সময় পান, যতটুকু সময় পান আপনাকে ততটুকু সময়ের মধ্যেই ইম্প্যাক্ট ফেলতে হবে।
সবাই বিরাট কোহলি না যে আস্তে আস্তে শুরু করে তারপর তিনি এক্সেলারেট বাটনে চাপ দেবেন, এক্সেলারেট করবেন ইনিংসটা, সেরকম সবাই হবেন না, খুবই স্বাভাবিক, এরকম নাও হতে পারে। কিন্তু টি-20তে আপনি ওইরকম না হলে অ্যাটলিস্ট অভিষেক শর্মার মতো ওই ইম্প্যাক্টফুল ইনিংসটা খেলতে হবে, 13-14 বলে 30-31 রানের একটা ইনিংস, যেখানে আপনি আপনার দলকে একটা জায়গায় রেখে আসতে পারবেন। সো সাইফ হাসানকেও আমি চাই ওই যে তথাকথিত মিডল অর্ডার, সেই মিডল অর্ডারেও দেখতে ডেফিনেটলি। সাইফের আরেকটা কথা ভুললে চলবে না, গ্লোবাল সুপার লিগে তিনি সাদিকুল্লাহ আতালের উইকেটটাও কিন্তু পেয়েছেন অবশ্যই। সো সেদিক থেকে বলতে গেলে সাইফেরও কিন্তু এক্সপিরিয়েন্সটা আছে এই আফগান বোলারদেরকে সামলানো। সো শেখ মাহিদির জায়গায় নাসুম, রিশাদের জায়গায়, আমি যদি ব্যাটিং অর্ডারে আসি প্রথম থেকে, তানজিদ তামিম, ইমন, লিটন, সাইফ, জাকের, শামিম, আপনি এদেরকে প্রমোট করুন মিডল অর্ডারে বা একটু আগে নিয়ে আসুন। দে হ্যাভ দ্য ক্যালিবার, দে হ্যাভ শোন দ্যাট। তারপরে যদি আপনি আসেন দুই স্পিনার, ডেফিনেটলি সেখানে রিশাদ, নাসুম। এখন প্রশ্নের জায়গাটা আসে তিনজন পেসার যে আপনি কাকে খেলাবেন। তাসকিন, মুস্তাফিজ ডেফিনেটলি খেলবেন সেখানে। শরীফুলকে হয়তো সাইডেড করে বা সাইড বেঞ্চে রেখে আপনি সেখানে এখন তানজিম সাকিব এবং সাইফুদ্দিন, এই দুজনের মাঝখানে ডিবেট করতে পারেন যে আপনি দেখুন সাইফুদ্দিন অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার আপনাকে ডেফিনেটলি একটু ব্যাটিংয়ে বুস্ট আপ করবে, তানজিম সাকিব অ্যাজ এ বোলিং অলরাউন্ডার আপনাকে বোলিংয়ে একটু বেশি বুস্ট আপ করবে। এখন আপনার চিন্তা করতে হবে যে সাইফের কাছ থেকে আপনি সেই ব্যাটিংটাই বেশি চান কিনা, নাকি আপনার বোলিং লাইন আপের উপর আপনার সেই ভরসাটা আসছে যে আপনি সাইফুদ্দিনকে দিয়ে 3টা ওভার, 4টার জায়গায় 3টা ওভার করালেও আফগানিস্তানকে কাবু করতে পারবেন কিনা। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি ডেফিনেটলি সেই ভোটটা দেব সাইফুদ্দিনের ওপরেই, বিকজ সেই আবুধাবিতে ম্যাচ, আবুধাবিতে সাইফুদ্দিনের ইয়র্কারটা খুব বেশি কাজে লাগতে পারে। ইন দি এয়ার, এক সাইড দিয়ে যেহেতু এয়ারটা বয়, তানজিম সাকিব ডেফিনেটলি সেই সুইংটা কাজে লাগাতে পারতেন, বাট আমার মনে হয় একটু ব্যাটিংটা বুস্ট আপ করতে সাইফুদ্দিনের মতো একজন ব্যাটিং অলরাউন্ডারও কিন্তু আমাদের লাগবে। সো ওই যে বললাম যে নাসুম, তারপরে 3টা অপশন যদি আমাকে দেন, সেখানে সাইফুদ্দিন, মুস্তাফিজ এবং তাসকিন, এদেরকেই দেখতে চাই। সো ট্যাকটিক্যাল দিক থেকে বলতে গেলে খুব একটা বেশি মানসিক পরিবর্তনের দরকার অবশ্য বাংলাদেশের নেই, শুধুমাত্র বিশ্বাসটুক ছাড়া, এবং ট্যাকটিক্যাল যেটা তো বললাম সেটাই। আপনার কি মনে হয় আমাদেরকে কি আবার ক্যালকুলেটর নিয়ে বসে পড়তে হবে কিনা, নাকি কালকে মানে মানে আজকে 12টা যদি ক্রস হয়ে গেছে এবং ভিডিওটা পোস্ট করছি যখন, তখন সকালই বলা চলে। সো আফগানিস্তানকে আমরা হারিয়ে অ্যাটলিস্ট আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত এই গ্রুপ বি এর লড়াইটাকে টেনে নিতে পারবো কিনা জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।